অতি দ্রুত নষ্ট হয়ে যায়। দেখা যায় ৬ মাসের মধ্যে দাঁতটা একদম নষ্ট হয়ে গেছে। পাইরিয়া হলে সেটাকে সেই দাঁতটাকে রক্ষা করা বা আগের অবস্থায় ফিরিয়ে আনা খুবই কষ্টকর। বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। দর্শক, বরাবরই আমরা চেষ্টা করে থাকি স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞদের আপনাদের সামনে হাজির করানোর। আজকেও কিন্তু তার ব্যতিক্রম করিনি। আপনারা একটি বিষয় অবশ্যই জানেন যে দাঁত কিন্তু আমাদের শুধু যে সৌন্দর্য বাড়ায় তা কিন্তু নয়, বা সৌন্দর্যের যে অংশ তা কিন্তু নয়। দাঁত আসলে স্বাস্থ্যের আমাদের সর্বোপরি স্বাস্থ্যের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। দাঁতকে কিভাবে ভালো রাখা যায়? আসলে দাঁত যদি খারাপ থাকে বা অসুস্থ থাকে তাহলে কিন্তু এর প্রভাব আমাদের শরীর এবং মন দুটোতেই পড়ে। দাঁত কিভাবে ভালো রাখা যায়, কিভাবে নিজে ভালো থাকা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন তিনি আমাদের সবারই খুব পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার অনুপম পোদ্দার, প্রাক্তন বিভাগীয় প্রধান, পেরিওডেন্টালজি অ্যান্ড ওরাল প্যাথোলজি বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে দাঁত শুধু আমাদের যে সৌন্দর্য বৃদ্ধি করা তা কিন্তু নয়। এটি আসলে স্বাস্থ্যের একটি আমাদের সর্বোপরি পুরো স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ১ম এ আপনার কাছে জানতে চাইবো, আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই ৩ বার দাঁত ব্রাশ করে থাকে, অনেকেই ২ বার, অনেকেই ১ বার। অনেকেই আছে যে রেগুলার আসলে দাঁত ব্রাশ করে না। আপনি একজন দন্ত বিশেষজ্ঞ হিসেবে দিনে কতবার দাঁত ব্রাশ করার সাজেস্ট করে থাকেন? ধন্যবাদ তানজিদ সাহেব। আপনি ১ম কথাতেই আমরা বলতে চাই যে আপনি বলেছিলেন দাঁত একটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ। আসলে আমরা বলি যে আমাদের দাঁত শুধু আমাদের লোকাল প্রবলেম না। আমাদের এই দাঁতের সাথে আমাদের শারীরিক ৩০ থেকে ৩৫ টা ডিজিজের একটা সম্পর্ক আছে। এজন্য দাঁতের যত্নের গুরুত্বটা অনেক বেশি এবং ইদানিং আমরা বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে মানে দাঁতের সাথে এই যে শারীরিক অন্যান্য রোগের সম্পর্ক থাকাতে এটার গুরুত্বটা অনেক বেশি এবং আমরা মনে করি এজন্য দাঁতকে আমাদের রেগুলার যত্ন নিতে হবে এবং যত্ন নেওয়ার একটা অপরিহার্য অংশ হচ্ছে দাঁত ব্রাশ করা। আমরা দাঁত ব্রাশ করার যে নিয়ম, সে নিয়ম হলো আমাদের প্রতিদিন দুবেলা ব্রাশ করতে হবে। সেটা সকালে খাবার পরে এবং রাত্রে ঘুমানোর আগে। কারণটা হলো যে আমাদের এবং আমরা কেউ যদি ৩ বেলা ব্রাশ করতে চায় সেটা ওয়েল বাট কেউ যদি একদম ব্রাশ না করতে চায় অন্ততপক্ষে রাত্রে একবার ব্রাশ করতে হবে। কারণ হচ্ছে যে রাত্রেবেলা আমাদের মুখের কিন্তু অ্যাক্টিভেশন হয় না বা মুখ আমাদের নাড়াচাড়া করে না। কারণ আমাদের মুখ নাড়াচাড়া করলে আমাদের যে স্যালাইভা মুখে থাকে, যে স্যালাইভা হচ্ছে আমাদের ক্লিনিং এর একটা অন্যতম অংশ। এখন রাতের বেলা যেহেতু আমাদের ক্লিনিং হচ্ছে না, এজন্য আমাদের যদি রাতের বেলা ব্রাশ না করা হয়, যে খাবারগুলো খাই আমরা সেই খাবারগুলো দাঁতের গায়ে লেগে থাকে এবং সেই খাবারের সাথে আমাদের মুখের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, আমাদের অপকারী ব্যাকটেরিয়াগুলো যখন এই দাঁতের খাবারের সাথে লেগে তখন আমাদের দাঁতের মাড়ির রোগ এবং দাঁতের ক্যারিজ বা দন্তক্ষয় রোগ হওয়ার অন্যতম কারণ। এজন্য আমি বললাম আমাদের উচিত যে ২ বেলা অন্তত ২ বেলা সকালে খাবার পর, রাতে খাবার পর এবং রাতে অথবা রাতে ঘুমানোর আগে অবশ্যই আপনাকে ব্রাশ করতে হবে। ধন্যবাদ। দিনে কতবার দাঁত ব্রাশ করা উচিত সেই বিষয়ে কিন্তু আপনি একদম ইলাবোরেটলি বলছিলেন। যদি আমরা একটু সময় সম্পর্কে জানতে চাই, আসলে কোন সময়টা দাঁত ব্রাশ করার জন্য সবচেয়ে ভালো? সেই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন। আমি যেটা বলছিলাম যে আসলে মানে সময়টা হলো আমাদের এই দু দুবেলা রাত্রে সকালে খাবারের পরে এবং রাত্রে জি, ঘুমানোর আগে, মানে রাত্রে খাবার পরে জি। এবং কেউ যদি ভালো করে ব্রাশ করতে চায় সে হলো ৩ বেলা খাওয়ার পরে। অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো মানে যখনই খাবার খাই সে খাবার পরই ব্রাশ করাটা আমাদের যদি কেউ করতে পারে সেটা ভালো। এজন্য আমরা বলে থাকি যে এ অন্ততপক্ষে আ মানে প্রতিবার খাওয়ার পরে ব্রাশ করতে পারলে ভালো। না হলে অন্ততপক্ষে এ রাত্রে ঘুমানোর আগে অবশ্যই আপনাকে ব্রাশ করতেই হবে। এটা আচ্ছা। কম্পালসারি। জি। যেমনটি বলছিলেন, আমরা অনেকেই আসলে টুথপেস্টে ফ্লোরাইড থাকাটা নিয়ে আসলে উদ্বিগ্ন বা অনেকেই কনফিউজড, বুঝি না। টুথপেস্টে ফ্লোরাইড থাকাটা আসলে কতটুকু নিরাপদ বা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ তানজিদ সাহেব। যে এটা হচ্ছে আমাদের ফ্লুইড হলো আমাদের দাঁতের গঠনের একটা অপরিহার্য অংশ। আমাদের মানে দাঁতকে পরিপূর্ণ আমাদের বলি যে হার্ডনেস বা শক্তর জন্য আমাদের ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্লুইড একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের আছে। আমরা বলে থাকি যে এই যে পরিমাণে বেশি যদি আমাদের ফ্লুইড ইউজ করা হয়ে থাকে তাহলে আমাদের ফ্লোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। ফ্লোরোসিস মানে যে আমাদের দাঁতের গঠনগত যে দুর্বলতা তৈরি হয়ে যায় তখন। তখন হয় দাঁতগুলা
মানে আপনার মানে ওই হোয়াইট হয়ে যায়। হোয়াইট হয়ে যাওয়া মানে যে গঠনগত দুর্বলতা তৈরি হয়ে যায় তখন। এজন্য আমাদের বলা মানে যেটা উচিত হলো আমাদের যে পানির সাপ্লাই আছে, পানির সাপ্লাইয়ে আমাদের 1 ppm ফ্লুরাইড যুক্ত থাকে। এজন্য যেখানে ফ্লুরাইড 1 ppm ফ্লুরাইড আছে সেখানে আমাদের মানে আর প্রয়োজন নাই। কিন্তু ওইভাবে তো আমরা আমরা যদি সবাই যদি মানে সাপ্লাই ওয়াটার ইউজ করতাম তাহলে আমাদের ফ্লুরাইড প্রয়োজন হতো না। কিন্তু আমরা তো সবাই সাপ্লাই ওয়াটার ইউজ করি না। অনেকে নলকূপের পানি ইউজ করতে থাকি। এজন্য বিভিন্ন কোম্পানি তাদের টুথপেস্টে ফ্লুরাইড দিয়ে থাকে। যে কারণ ফ্লুরাইডের যদি ঘাটতি হয় তাহলে আমাদের টুথে যে ডিকে বা টুথের দন্তক্ষয় রোগের সম্ভাবনাটা বেড়ে যায়। কারণ হলো যখন এনামেল আমাদের দাঁতের উপরিভাগে যে এনামেলটা আছে, এনামেলটা হলো দাঁতের খুব গুরুত্বপূর্ণ অংশ। ওটা যদি ক্ষয়প্রাপ্ত হয় আল্টিমেটলি খুব দ্রুতই আমাদের দাঁতের ইন্টারনাল স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের ফ্লুরাইডটা এনামেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস কি বাচ্চাদের ক্ষেত্রে মানে আমাদের মানে এই ফ্লুরাইডটা অনেক কম থাকতে হয়। এজন্য বাচ্চাদের ক্ষেত্রে আমাদের ফ্লুরাইডে যুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত না। কারণ হলো তাতে ফ্লুরোসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এইজন্য আমরা বলব যে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করব। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড পরিমাণ যেটা হলো যে পেস্টগুলো অনলি বাচ্চাদের জন্য তৈরি করা সেই ধরনের পেস্ট ব্যবহার করা উচিত। ধন্যবাদ। আমাদের একটি সাধারণ সমস্যা, খুবই কমন একটি প্রবলেম, সেটি হচ্ছে মুখে দুর্গন্ধ। এটি মূলত কেন হয় এবং এর স্থায়ী কোনো সমস্যা, এই সমস্যাটির স্থায়ী কোনো সমাধান রয়েছে কিনা? ধন্যবাদ। এটা আর আমাদের জন্য খুবই একটা সামাজিক সমস্যা মুখে দুর্গন্ধ। যে আমরা যারা আপনাদের মিডিয়াতে যারা কাজ করে বা যেকোনো পাবলিক ফাংশনে যারা কাজ করে তাদের যদি মুখে দুর্গন্ধ হয়, তারা দেখা যায় যে কারো সাথে কথা বলার সময় বা সমাজে মেশার সময় তাদের একটা ব্যাড হয় এবং ইমপ্যাক্ট তৈরি হয় এবং ওই মানে যার মুখে দুর্গন্ধ তার একটা মানে ব্যাড ধারণা তার তৈরি সম্বন্ধে হয়। তৈরি হয় এবং এটা খুবই এবং আমি মনে করি যে মুখের দুর্গন্ধের অন্যতম কারণ হলো 90 to 95% কারণ হচ্ছে আমাদের মুখে আমাদের যদি ঠিকমতো দাঁতের পরিচর্যা না করি, আমাদের দাঁতে যদি ডেন্টাল প্লাক জমে, ডেন্টাল প্লাক হচ্ছে এক ধরনের আঠালো পদার্থ যেটা আমাদের খাবার এবং আমাদের মুখের ভিতরে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার মাধ্যমেই তৈরি হয়। সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে যে তৈরি হয় সেটা হলো আমাদের ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাকগুলো যদি আমাদের মুখে না থাকে এবং ডেন্টাল প্লাক যাতে না থাকে আমরা বলছি সেজন্য আমাদের ২ বেলা ব্রাশ করতে হবে। তাহলে আমাদের এই মুখের দুর্গন্ধটা কম হবে এবং এটা আমাদের বর্তমান শীতের সিজনে যেহেতু আমাদের অনেকে ঠিকমতো ব্রাশ করতে পারে না। এজন্য এই মুখের দুর্গন্ধটা অনেক সময় বেশিও হয় এবং আমরা মনে করি যে এই ডেন্টাল প্লাক মুখের দুর্গন্ধটা এটা ছাড়াও আমাদের যদি কারো মানে ইএনটি প্রবলেম থাকে, সাইনাসের সমস্যা থাকে সেখানেও হতে পারে, লিভার ডিজিজ থাকে সেটাও হতে পারে। তবে গ্যাস্ট্রোএন্টারোলজি বা আমাদের স্টমাকে কোনো সমস্যা থাকলে সেটাও হতে পারে। তবে সবচেয়ে বেশিরভাগ কারণ হলো মুখের দুর্গন্ধ হলো আমাদের দাঁত ঠিকমতো পরিচর্যা না করলে ডেন্টাল প্লাকের কারণে হয়ে থাকে। এজন্য আমি মনে করব কারো যদি মুখে দুর্গন্ধ হয় অবশ্যই প্রথমে আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। ডেন্টিস্ট তাকে দাঁত পর্যবেক্ষণ করে প্লাক রিমুভ করে অবজারভেশন ১ মাস অবজারভেশন করতে পারে। অবজারভেশন পরেও যদি দেখা যায় তার মুখে দুর্গন্ধ হয় তাহলে আমরা চিন্তা করব তাতে অন্য কোনো ডিজিজ আছে কিনা সে বিষয়ে হওয়া। তবে তার আগেও যখন আমাদের ডেন্টিস্টের কাছে আসবে ডেন্টিস্টরা এই মুখে দুর্গন্ধ হওয়ার অন্য যেসব কারণ আছে সে কারণ সম্বন্ধেও জেনে নিয়ে একটা সুন্দর সমাধান দেওয়ার চিন্তা করতে পারে। চিন্তা করবে। খুবই চমৎকার এবং দাঁতের সমস্যায় কিন্তু প্রায় দেখা যায় যে প্রত্যেকটি ঘরে কম বেশি আছে যে দাঁতের বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত এবং এই ধরনের মানুষদের জন্য আমাদের আজকের আলোচনা আমার মনে হয় যে নিঃসন্দেহে খুবই উপকারী আসবে। তো চলে যেতে চাই পরবর্তী বিষয়ে। সেটি হচ্ছে যে অনেকের দেখা যায় যে দাঁত ক্ষয় শুরু হয়ে গেছে। কিন্তু দাঁতে ব্যথা নেই। এমন অবস্থায় চিকিৎসা নেওয়াটা কি জরুরি? নাকি আসলে আগের থেকেই চিকিৎসা নেওয়া জরুরি? এই বিষয়টা একটু আমাদেরকে বলবেন। আসলে আমাদের দন্তক্ষয় রোগ যদি আমরা বলে থাকি, দন্তক্ষয় রোগ যে প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের সাধারণ জনগণ এটা বুঝতে পারে না। এই বুঝতে না পারার কারণেই আমাদের যে সমস্যাগুলো তৈরি হয় সেটা হলো আমাদের যখন আমাদের দন্তক্ষয় রোগটা অনেক বেশি ডিপে চলে যায়, আমরা যদি চিন্তা করি দাঁতের উপরিভাগ থেকে যদি চিন্তা করি, উপরে যে সাদা অংশটা দেখা যায় ওটাকে বলি এনামেল। এটা সবচেয়ে বেশি থিকনেস এবং এটা তার নিচেই থাকে আমাদের ডেন্টিন যেটা সেনসিটিভ স্ট্রাকচার এবং তার নিচে থাকে ডেন্টাল পাল্প বা মজ্জা। আমাদের শুরুটা হয় কিন্তু আমাদের এনামেল থেকে, উপরে এনামেল থেকে শুরু হয়। কিন্তু এনামেল থেকে যখন শুরু হয় যেহেতু এনামেল একটা মানে কোনো ইনারভেশন থাকে না, নার্ভ থাকে না এবং কোনো মানে কোলাজেন থাকে না আমাদের। এইসব কারণে আমাদের এনামেলটা হচ্ছে আমাদের
মানে নন ইনারভেটিভ স্ট্রাকচার। আচ্ছা। এবং ওই সময় আমাদের দন্তক্ষয় রোগ হলে সাধারণত পাবলিক বুঝতে পারে না। এই যে আমরা বলে থাকি যে আপনারা ৬ মাস বা ১ বছর পর ডেন্টিস্টের কাছে যান। এর কারণটা হলো যেহেতু সাধারণ পাবলিক ওই এনামেল ইটা আমাদের ক্ষয়টা বুঝতে পারে না। কারণ এনামেল ক্ষয় শুরু হয় একটা হোয়াইট স্পট থেকে। প্রথম শুরু হয় হোয়াইট স্পট এবং আস্তে, আস্তে সেটা যখন বড় হতে থাকে তখন সেটা ব্ল্যাক স্পট হয় এবং তারপরেও মানে মানে এই সময়টা হোয়াইট স্পট অবস্থা বা ব্ল্যাক স্পট অবস্থা কিন্তু আমাদের সাধারণ জনগণ বুঝতে পারে না। পরবর্তীতে যখন সেটা আরেকটু বড় হতে থাকে তখন খাদ্য জমে যায়, ফুড ইনফেকশন হয়। তখন সে কিছু, কিছু বুঝতে পারে যে তার ওখানে একটা গর্ত হয়ে গেছে। কিন্তু তখনও কিন্তু ব্যথা শুরু হয় না। এই এনামেল থেকে যখন তার ডেন্টিনে চলে যায় এই গর্তটা তখন আমাদের সেনসিটিভিটি হয়। তখন আমাদের দাঁত শিরশির করে। সে ঠান্ডা পানি ধরে, মিষ্টি ধরে বা আমাদের মানে ঠান্ডা বাতাসে ধরে, হ্যাঁ? বা টক জাতীয় খাবার খেলে ধরে ওই সময়। কিন্তু দেখা যায় ওই সময়ও পাবলিক কিন্তু ডেন্টিস্টের কাছে আসে না। তখন হয় পাশের দোকানদার বা কেমিস্টের কাছে গিয়ে একটা ব্যথার ওষুধ বা শিশির ওষুধ খেয়ে নেয়। আল্টিমেটলি কিন্তু ওটা কিন্তু ব্যথার নিরাময় হলো না। কিন্তু আল্টিমেটলি যখন এটা তখনও পার্মানেন্ট ওইভাবে সলিউশন ভালো না। জি, সলিউশন হলো না। জি। তখন ব্যথা শুরু হয়, তখন আসলে কোনো ওষুধে কাজ করে না। প্রচণ্ড ব্যথা হয়, তখন আসলে ডেন্টিস্টের কাছে আসে। তা আমরা বলে থাকি যে এজন্য যে প্রাথমিক অবস্থায় যেহেতু সাধারণ জনগণ বুঝতে পারে না যে তার এনামেল ক্ষয়টা শুরু হইছে, সেজন্য আমরা বলে থাকি যে ৬ মাস পর, পর বা ১ বছর পর, পর ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। কারণ ওই সময় ডেন্টিস্ট তাকে অবজারভেশন করে তা বুঝাইতে পারে যে তার দন্তক্ষয় শুরু হয়েছে, এখন চিকিৎসাটা করা জরুরি। আমরা এদিকে আমরা এমফেসিস দেব যে মানে চিকিৎসাটা আমাদের দন্তক্ষয় রোগটার চিকিৎসাটা প্রাথমিক অবস্থায় যদি শুরু করি, তাহলে আমাদের একদিকে আমাদের সময় কম লাগবে এবং আমাদের খরচও কমে যাবে। এজন্য আমাদের মেইন যে আমাদের এইটা হুম। পাবলিকের জনসাধারণের প্রতি আমাদের এটা থাকবে যে আপনার ৬ মাস অন্তর ডেন্টিস্টের কাছে যাবেন অন্ততপক্ষে প্রাইমারি অবস্থায় আপনারা এটা ডায়াগনোসিস করেন এবং তাহলে আপনার কম পয়সায় এবং কম সময় ব্যয়ে আপনি সুন্দর একটা চিকিৎসা করতে পারবেন। ভবিষ্যতে আপনার নিরাপদ থাকবে। ধন্যবাদ। খুবই চমৎকার যেমনটি বলছিলেন। তো আমি যদি একটু বলি যে আমরা যেকোনো খাবারের টেস্ট নিতে হলে বা টেস্ট নেয়ার জন্য জিহ্বাটাই আসলে প্রয়োজন। তো জিহ্বাটা আমরা কিন্তু অনেক সময় পরিষ্কার করি না। বা পরিষ্কার করলেও এর যে পরিষ্কার করার যে নিয়ম রয়েছে বা যে প্রসিডিউর গুলো রয়েছে এ সম্পর্কে কিন্তু আমরা তেমন একটা জানি না। এবং জিহ্বা যদি নিয়মিত পরিষ্কার না করে থাকি সেক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি হতে পারে কিনা বা এটি কি খারাপ কোনো কিছু তৈরি করতে পারে কিনা কি মনে হয়? ধন্যবাদ। যে আমরা যে দন্ত পরিচর্যা বলি, জি, দন্ত পরিচর্যার একটা অপরিহার্য অংশ হচ্ছে আমাদের মানে জিহ্বা। টাং ক্লিনার, জি। টাং ক্লিনিং। যে আমরা বলে থাকি আমরা দন্ত পরিচর্যা অন্ততপক্ষে যে জিনিসগুলো আমাদের করতে হয়, দুবেলা ব্রাশ করা, রাত্রে অন্ততপক্ষে একবার ডেন্টাল ফ্লস করা এবং ডাক্তারের পরামর্শে যদি আমাদের দাঁতে কোনো গর্ত তৈরি হয়ে যায় বা কোনো মানে ২ দাঁতের মাঝখানে খাবার জমে সেক্ষেত্রে একটা ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করা এবং সর্বোপরি আমাদের মাউথ ওয়াশ ব্যবহার করা এবং আর হচ্ছে জিহ্বা পরিষ্কার করা। জিহ্বা পরিষ্কারটা কেন প্রয়োজন? কারণ আমরা বলে থাকি যে আপনারা দেখবেন দাঁতের উপরিভাগ, হুম। জিহ্বার উপরিভাগ অনেকটা রাফ সারফেস এবং আমাদের যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়া সবসময় রাফ সারফেসের উপরে আমাদের মানে জমে থাকে এবং আমরা যদি ঠিকমতো ব্রাশ করি বাট জিহ্বার যদি পরিষ্কার না করি তাহলে ওই ব্যাকটেরিয়াগুলা কিন্তু দাঁতের উপরে সেটা মানে প্রভাব ফেলে। এজন্য প্রভাব ফেললে দেখা গেলে আপনার দাঁত পরিষ্কার করলেন ঠিকই, কিন্তু জিহ্বা পরিষ্কার না করলে হবে কি ওই ব্যাকটেরিয়াটা তখন আপনার দাঁতের দাঁতের উপরে উপর কাজ অ্যাটাক করবে। করবে। এজন্য আমরা বলে থাকি যে অন্ততপক্ষে প্রতিবার না হলেও রাত্রের বেলা একবার করে মানে ব্রাশের সাথে, সাথে মানে টাং ক্লিনিংটা করতে হবে। কারণ এই টাং ক্লিনিং আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট দাঁতগুলো ভালো সুস্থ রাখার জন্য। ভালো জি। রাখার জন্য। এজন্য আমরা বলে থাকি যে এই আমাদের দন্ত পরিচর্যার একটা অপরিহার্য অংশ হচ্ছে আমাদের টুম আ টাং ক্লিনিং টার্কি। এবং আমাদের সেটা করতে হবে। এটা কি দাঁত ব্রাশের সঙ্গে আসলে করতে হবে? এটা কি করার অন্য কোনো ওয়ে আছে কিনা? জি, জি। আমাদের বর্তমানে এটা হলো আমাদের টাং ক্লিনার বাজারে টাং জি। ক্লিনার পাওয়া যায়, ওডেন টাং ক্লিনার বা স্টিলের টাং হুম, ক্লিনার পাওয়া যায়। কিন্তু বর্তমানে হুম, যেহেতু এটা অপরিহার্য অংশ, হুম। এজন্য আমাদের বিভিন্ন ধরনের ব্রাশ কোম্পানি ব্রাশের একদিকে ব্রিসেল থাকে এবং অন্যদিকে টাং ক্লিনিং আচ্ছা, আচ্ছা। এটা থাকে। এজন্য এটা টাং ক্লিনটা যেহেতু অপরিহার্য এবং হুম, ইন্টারন্যাশনালি হুম, হুম, এখন গবেষণায় দেখা গেছে যে যেহেতু আলাদা ইন্সট্রুমেন্ট অনেকে ইউজ করতে চায় না হুম। বা তারা মনে করে যে না এটা করব না। বাট সেইজন্য মানে এটাকে অপরিহার্য অংশ যেহেতু ভেবে এজন্য আমাদের ব্রাশের সাথে, সাথে এটা টাং ক্লিনিংও করার ব্যবস্থাও আমাদের ব্রাশ কোম্পানিগুলো করে দিচ্ছে। এবং বর্তমানে যে ব্রাশগুলো আসতেছে তাতে টাং ক্লিনিং এর জন্য আম যে যে সারফেস ব্যবস্থাটা দরকার যে থাকে। ব্যবস্থা জি। সেটা ব্রাশের সাথেই আছে।
একটি কমন সিনারিও সেটি হচ্ছে যে আমরা অনেকেই দেখা যায় যে বিশেষ করে যুবকদের মধ্যে এটির প্রবণতা রয়েছে যে দাঁত দিয়ে শক্ত কিছু খোলা বা বটলের যে উপরের অংশ রয়েছে সেটা খোলা। এতে করে দাঁতের উপর বড় কোনো প্রভাব পড়তে পারে কিনা বা এটি কি আসলে নিরাপদ কিনা? আসলে নরমাল সেন্সেই বলি যে একটা হার্ড জিনিস যদি আমাদের দাঁতের এ ক দাঁত দিয়ে আমরা কাটি বা দাঁত দিয়ে হুম, করি, তাহলে যেকোনো সময় আমাদের এটা দাঁতের যে এনামেল, উপরে যে এনামেল আমরা বলেছি এনামেলটা হচ্ছে খুব হার্ড স্ট্রাকচার। জি, এখন আমরা যে জিনিসটা খুলছি সেটা তো অনেক বেশি প্রেশার দিতে হচ্ছে এবং জি। প্রেশার দিলে আমাদের দাঁতের এনামেলটা ভেঙে যেতে পারে বা এনামেলটা ক্র্যাক হইতে পারে। সেটা অনেক সময় ভেঙে গেলে সেটা বোঝা যায়। বাট ক্র্যাক হলে সেটা বোঝা যায় না। এবং এই ক্র্যাকের জন্য আমাদের দীর্ঘস্থায়ী একটা সমস্যা হইতে পারে। দেখা গেল তার ঠান্ডা পানি ধরবে, মিষ্টি পানি ধরবে বা ব ব একসময় দেখা যায় তার দাঁতগুলা ব্যথা হবে। এজন্য আমরা সাধারণত কাউকে এই পরামর্শ দেব না যে আমাদের যে ওই কর্কগুলা বা আমাদের ছিপিগুলা যেটা আমাদের আমাদের বেভারেজের যে ছিপিগুলা অন্ততপক্ষে দাঁত দিয়ে না কাটাই ভালো। তবে এবং এটা দাঁতের প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। আচ্ছা। ধন্যবাদ। আমরা যদি এবার একটু আমরা কিন্তু আলোচনা করছিলাম যে যারা অ্যাডাল্ট রয়েছে তাদেরকে নিয়ে বা তা আমাদের বয়সী যারা রয়েছে তাদের দাঁতের যত্ন নিয়ে। আমরা যদি এবার একটু শিশুদের ক্ষেত্রে যাই। একটা শিশুর কোন বয়স থেকে দাঁতের যত্ন নেয়া শুরু করা উচিত বলে আপনি মনে করেন? আসলে আমাদের বাচ্চাদের দাঁত আমরা জানি ২ ধরনের দাঁত আছে, তাই না? একটা হচ্ছে আ দুধ দাঁত এবং হচ্ছে স্থায়ী দাঁত। এবং আ আমাদের মানে এজের বিভিন্ন পর্যায়ে দেখা যায় যে আমাদের ৬ বছর থেকে শুরু করে ১২-১৩ বছর বয়স পর্যন্ত আমাদের ২ ধরনের দাঁতই মুখে থাকে। দুধ দাঁতও থাকে, মানে স্থায়ী দাঁতও থাকে। এইজন্য আমরা এই পিরিয়ডটাকে আমরা মিস ডেন্টিশন পিরিয়ড বলে থাকি। তবে আমরা বলি যে দুধ দাঁতগুলো আমাদের মানে মানে স্থায়ী দাঁতগুলোর জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ দুধ দাঁত পড়বে তার অবস্থান থেকেই আমাদের স্থায়ী দাঁতগুলো উঠবে। কিন্তু দুধ দাঁত যদি আমাদের আগে পড়ে যায় তাহলে সমস্যা, আবার দুধ দাঁত যদি পরে পড়ে সেটাও সমস্যা। এজন্য আমাদের মায়েদের সবারই জানতে হবে যে দুধ দাঁতগুলো কোন সময় ওঠে এবং দুধ দাঁতগুলো কোন সময় পড়ে যায়। এটা ২ টা জানা আমাদের এজন্য জরুরি, কারণ আমরা যেটা বললাম যে এটা ২ টাই আমাদের জন্য ক্ষতিকর। যদি আগে ফেলে দেওয়া হয় সেটাও ক্ষতিকর, আর যদি পরে ফেলে দেওয়া হয় সেটাও ক্ষতিকর। সাধারণত আমাদের দুধ গুলো উঠে আমাদের ৬ মাস বয়স থেকে। ৬ মাস বয়স থেকে মানে মানে আমাদের আ ২.৫ থেকে ৩ বছর বয়সের মধ্যে আমাদের দুধ দাঁতগুলা ওঠে। এবং আমাদের এই এই দুধ দাঁতগুলা যখন ওঠা শুরু করে, তখন আমাদের সেই সময় থেকেই আমাদের কিন্তু দাঁত ব্রাশ করার চর্চাটা করা উচিত। কিভাবে? যে আমরা আ প্রথমত তাদের মায়েদের যে আমাদের যে চোয়ালটা থাকে, হুম, সে হুম। চোয়ালটাকে এক্সারসাইজ করানোর জন্য আমাদের মানে টিস্যু অথবা সুতি কাপড়, হুম, পরিষ্কার সুতি কাপড় হুম। দিয়ে মানে প্রতিবার খাবার পরে বা দুধ খাওয়ানোর পরে তাকে চোয়ালগুলো ম্যাসেজ করে দেওয়া উচিত। আচ্ছা। হ্যাঁ, ম্যাসেজ দিলে ওই যে দাঁতগুলো উঠবে সেটা সুন্দরভাবে হুম, উঠবে। এবং আ এ এবং ২.৫ বছর পর্যন্ত সে কিন্তু মানে ব্রাশ ওভাবে করতে পারবে হুম, না। হুম। এবং ২.৫ বছর পর্যন্ত তাকে এই অভ্যাসটা করাইতে হবে যে কিভাবে মানে 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 মায়েদেরই এই সুতি কাপড় অথবা টিস্যু দিয়েই আমাদের দাঁতটা পরিষ্কার করে দিতে হবে। ২.৫ বছরের পরে যখন সে ব্রাশ করতে আস্তে, আস্তে তাকে ব্রাশ করতে দিতে হবে। সেটা হলো মায়ের সান্নিধ্যেই। মা গেম আ আমা মায়েদের কিভাবে দাঁত ব্রাশ করতে হয় সেটা জানতে হবে এবং ওইভাবেই বাচ্চাদের ওইটা দেখাই দিতে হবে যে এইভাবে ব্রাশ করতে হবে। যদি এইভাবে সঠিকভাবে হুম, হুম। দাঁত ব্রাশ করে তাহলে কিন্তু বাচ্চাদের মানে দাঁতের সমস্যাটা কম হবে। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাদের যে এনামেলটা আমরা যেটা বলি সবচেয়ে হার্ডেস্ট স্ট্রাকচার যেটা এনামেল, সে বাচ্চাদের ক্ষেত্রে অনেক থিন থাকে এবং অনেক ভঙ্গুর থাকে। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা অনেক বেশি শক্ত থাকে এবং কম ভঙ্গুর থাকে। যেহেতু ওটা কম ভঙ্গুর মানে বেশি ভঙ্গুর থাকে বাচ্চাদের ক্ষেত্রে এবং অতি দ্রুতই এই ডেন্টাল প্লাক যেটা বলছি মানে খাবার এবং আমাদের ব্যাকটেরিয়াগুলা হুম, আমাদের দাঁতের মানে এইগুলা নষ্ট করে ফেলে, দাঁতগুলা নষ্ট করে ফেলে। এজন্য আমরা যদি মায়েরা যদি ঠিক মতো পরিচর্যা করে তাহলে কিন্তু দাঁতগুলা ভালো থাকবে। কারণ আমরা যেটা আগেই বলেছি যে দাঁত আগে ফেলে দেওয়া যাবে না, পরে ফেলে পরেও দেওয়া ফেলা যাবে। যাবে না। যেহেতু দাঁতগুলা অতি দ্রুত নষ্ট হয়ে যায়, দেখা যায় ৬ মাসের মধ্যে দাঁতটা
একদম নষ্ট হয়ে গেছে। তখন কিন্তু ব্যথা শুরু হয়ে গেলে তখন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আসলে দাঁতটার চিকিৎসা করা যায় না। কারণ ও চিকিৎসাও করতে দেয় না ঠিকমতো। আল্টিমেটলি তাকে জোর করে হলেও ফেলে দিতে হয় এবং এই ফেলে দেওয়াটা কিন্তু তার ভবিষ্যৎ দাঁতের জন্য, স্থায়ী দাঁতের জন্য খুবই ক্ষতিকর হতে ক্ষতিকর পারে। হয়ে দাঁড়ায়। এজন্য আমরা বলে থাকি যে মানে ২.৫ বছর থেকে মানে বাচ্চার দাঁত পরিষ্কার করা শুরু করবে এবং মায়েদের দেখিয়ে দিতে হবে। পরবর্তীতে যখন সে মানে ৩ থেকে ৪ বছর বা ৫ বছরে তখন আস্তে, আস্তে সে তার অভ্যাসটা নিজে, নিজেই করবে। তখন তার প্রয়োজন হবে না মায়ের সান্নিধ্যে। ধন্যবাদ। অনেকেই দেখা যায় যে যেকোনো বয়সেই হতে পারে মাড়ি দিয়ে রক্ত পড়ে। এটি কি আসলে নিরাপদ, কোন সময়ে এটি নিরাপদ হতে পারে বা কোন সময়ে এটি ভয়াবহ হতে পারে? বা এটি কি স্বাভাবিক কিনা মাড়ি দিয়ে রক্ত পড়ছে? আসলে আমরা মাড়ির যে রোগ, হু, হু। মাড়ির রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে ২ টা জিনিস। একটা হলো মুখে দুর্গন্ধ হওয়া এবং দাঁত দিয়ে রক্ত পড়া। যে আমরা কিভাবে বুঝি যে মুখে দুর্গন্ধ আমরা যে আমরা মানে যে বলে থাকি যে কারো মুখে দুর্গন্ধ হইলে আমরা এটা বুঝতে পারি যে তার 90 থেকে 95% কারণই হচ্ছে আমাদের এই মাড়ির রোগ। আর হচ্ছে যে উম রক্ত পড়া। এই রক্ত পড়াটা আমাদের কিভাবে বুঝবো যে রক্ত পড়ে? যেমন অনেকে মনে করতে পারে সকালবেলা ঘুম থেকে উঠলে তার দেখা যায় মুখের মধ্যে যে থুতু থাকে থুতুর মধ্যে রক্ত হু, হু। আসতেছে। অথবা কেউ দেখতে পারে সে যখন ব্রাশ করতে গেছে, ব্রাশ করলে দেন ব্রাশের সাথে রক্ত আসতেছে। অথবা সে যখন কোনো খাবার খায়, খাবার খেলে যখন দেখবে যে খাবারের সাথে রক্ত লেগে আছে। শক্ত খাবার খেলে দেখা যায় খাবারের সাথে রক্ত লেগে আছে। দিস ইস দ্য প্রাইমারি সিম্পটমস অফ দ্য আমাদের জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ। এই সময় যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু এই রোগটা মাড়ির যে প্রাথমিক রোগটা জিঞ্জিভাইটিস সেটা 100% প্রিভেন্টেবল বা 100% মানে আমাদের প্রতিরোধযোগ্য। প্রতিরোধযোগ্য এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর না। বাট আমরা যদি ওই সময় আমরা যদি অবহেলা করি, তখন আস্তে, আস্তে কি হয়? আস্তে, আস্তে আমাদের যে সমস্যাগুলো হয়, মাড়িটা ফুলে যায়, হ্যাঁ? তারপরে মাড়িটা সরে যায়। দাঁতটা আস্তে, আস্তে কামড় দিলে ব্যথা করে অথবা খাবারের ২ দাঁতের মাঝখানে খাবার জমে, জমে মাড়িটা মানে দাঁতের যে গোড়াটা আলগা হয়ে যায় এবং আল্টিমেটলি দাঁতটা নড়ে পড়ে যায়। প্রয়োজন। এটা হলো কমপ্লিকেশন। এটাকে বলে থাকি আমরা পেরিওডন্টাইটিস। যে আমাদের মাড়ির ২ টা রোগ গুরুত্বপূর্ণ রোগ। একটা হলো জিঞ্জিভাইটিস যেটা 100% প্রিভেন্টেবল। আর এইটাই যদি আমরা ঠিকমতো যত্ন না নিই দাঁতের, সেটাই আস্তে, আস্তে এই পেরিওডন্টাইটিস বা আমাদের বলি পাইউরিয়া যেটা বলে থাকি, সেই পাইউরিয়া হলে সেটাকে সেই দাঁতটাকে রক্ষা করা বা আগের অবস্থায় ফিরিয়ে আনা খুবই কষ্টকর। তা আমি সবাইকে মানে সাধারণ জনগণকে অনুরোধ করব যে এই যখন রক্ত পড়াটা শুরু হয়, তখনই আপনার ডেন্টিস্টের পরামর্শ হওয়া উচিত এবং ডেন্টিস্টের পরামর্শে মানে কীভাবে দাঁতের যত্ন নিতে হয় সেই জিনিসটা জানতে হবে এবং ডেন্টিস্ট তার প্রফেশনাল কিছু ওয়ার্ক আছে সেটা করলে বা স্কেলিং বা ক্লিনিং করলে আমাদের তার ভবিষ্যৎ উজ্জ্বল ঠিক হবে এবং থাকতে তার পারে। মানে সমস্যাটার স্থায়ী সমাধান হবে। আচ্ছা। মুখের স্বাস্থ্যের সঙ্গে আমাদের হার্ট বা ডায়াবেটিসের কোনো সম্পর্ক রয়েছে কিনা? আর যদি থেকেও থাকে সেটা আসলে কিভাবে এই দুটি সম্পর্ককে একসাথে আসলে না করে দুটিকে আলাদাভাবেই রাখা যায়? যে আমরা আসলে মানে স্বাস্থ্য যে মানে পরিচর্যা এটা এখন ইদানিং খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়ে আসছে যে আমরা এখন এই মানে দাঁতের সমস্যাটা আমরা শুধু লোকাল সমস্যা হিসাবে আমরা এই মানে দেখি না। কারণ হচ্ছে যে আমাদের মানে বলে থাকি যে দাঁতের প্রধান ২ টা রোগ ডেন্টাল ক্যারিজ বা দন্তক্ষয় রোগ বা মাড়ির রোগ, জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস। তো এর মধ্যে সীমাবদ্ধ না। আচ্ছা। দেখা গেছে যে এই যে মাড়ির রোগটার সাথে, সাথে বা দাঁতের রোগের সাথে, সাথে আমাদের শরীরে শারীরিক ৩০ থেকে ৩৫ টা সিস্টেমিক ডিজিজের সাথে মানে সম্পর্ক আছে। তার মধ্যে ডায়াবেটিস, হার্টের রোগ, আমাদের লাঞ্চের রোগ, আমাদের স্টমাকের রোগ, আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার এবং মানে আমাদের প্রেগন্যান্সি প্রবলেম, প্রেগন্যান্সি কমপ্লিকেশন, আমাদের আমরা বলে থাকি যে ব্রেনের সমস্যা, ব্রেন স্ট্রোকের সমস্যা। এই সমস্যাগুলা মানে দেখা গেল যে বিভিন্ন গবেষণা বিভিন্নভাবে আসতেছে যে অনেক সমস্যা এবং দেখা যায় যে অনেক সময় মানে আমাদের যে আমাদের মানে প্রজননগত হুম, হুম, হুম। সমস্যাও আমাদের তৈরি হচ্ছে এই মুখের দাঁতের আচ্ছা। সমস্যার জন্য। বলে ডায়াবেটিস সাথে যে সম্পর্কটা সেটা বলি সেটা হলো এটা মানে আমাদের বাই ডিরেকশনাল সম্পর্ক। আমরা বলে থাকি যদি আমাদের মুখের রোগ যদি হতে থাকে তাহলে আমাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়। আর ডায়াবেটিস যদি আনকন্ট্রোল হয় আমাদের মুখের সমস্যা বা মাড়ির সমস্যাটা বেড়ে যায়। এটা জাস্ট ভাইস ভার্সা একটা বাড়লে আরেকটা বাড়বে। এটা হলো হুম। খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মাড়ির রোগের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা এই যে আমরা দেখি আমাদের কাছে যে রোগীগুলো আছে, অনেক সময় কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল। রিকগনাইজ থাকে। জানে আচ্ছা। না যে তার আচ্ছা, আচ্ছা, ডায়াবেটিস আচ্ছা, আছে আচ্ছা। এবং আমরা ডেন্টিস্টরা অন্ততপক্ষে 50% আমরা ডায়াগনোস করে দিতে পারি দিস ইস দ্য ইওর
মানে তার কারণ হচ্ছে আমাদের এই এই আমাদের ডায়াবেটিস। হুম, হুম। আমরা দেখতে পারি যে তার দাঁতগুলো আস্তে, আস্তে নড়ে যাচ্ছে। কিন্তু সে কেয়ার করে না, সে কোনো সময় ডাক্তারের কাছে যায়নি। আমরা যখন দেখলাম সবগুলো দাঁত নড়তেছে, আমরা জাস্ট একটা ব্লাড গ্লুকোজ লেভেল হুম, হুম। চেক করতে দিলে দেখা যায় তার ১০, ডায়াবেটিস। ১২, ১৫, ২০ হুম, এবং ডায়াবেটিস। সে কিন্তু আগে কোনো সময় পরীক্ষা করে নাই। এটা এই যে মানে এটা হচ্ছে কারণ হলো আমরা বললাম যে মানির রোগের সাথে ডায়াবেটিসের একটা ভাইস ভার্সা সম্পর্ক। আর আমাদের যে ব্যাকটেরিয়া আমাদের মুখে রোগ করে, সেই ব্যাকটেরিয়া একই রোগ আমাদের হার্টের রোগ করে। আমরা বলি যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস যেটা বলে দিই, ওটার যে ব্যাকটেরিয়া বা মুখের যে রোগী আমার জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস যে ব্যাকটেরিয়া, হুম। একই ব্যাকটেরিয়া কাজ করে। এজন্য মুখে যদি ইনফেকশন থাকে, মুখে যদি যেকোনো ইনফেকশন থাকে, সেটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে আমাদেরকে মানে হার্টে চলে যেতে পারে এবং হার্টে চলে গেলে সেটা আমাদের কমপ্লিকেশনটা ডেভেলপ করতে পারে। এজন্য আমরা আসলে এই যে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে যেহেতু এটার সাথে একটা সম্পর্ক আছে যে কোনো ডায়াবেটিশিয়ান বা আমাদের এন্ডোক্রাইনোলজিস্ট তাদেরও উচিত অন্ততপক্ষে মানে পাবলিকলি বুঝানো, জনগণকে বুঝানো যে অন্ততপক্ষে ৬ মাস বা ১ বছর পর ডেন্টিস্টের কাছে যেয়ে তার মুখের পরিচর্যাটা ঠিক রাখা উচিত এবং আমাদের যারা হার্টের রোগ বিশেষজ্ঞ তাদেরও উচিত যে এই জিনিসটা তাদেরকে করা যে অন্ততপক্ষে ৬ মাস ১ বছর পর আমাদের ডেন্টিস্টের কাছে যেয়ে তার দাঁতের কন্ডিশন বা তার পরিচর্যা ঠিক আছে সম্বন্ধে কিনা ধারণা নেওয়া। দেখা তো উচিত। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আমরা যদি পরস্পরের সাথে একটা যোগাযোগ করে আমরা এইগুলা করতে পারি তাহলে আমাদের মনে করি আমাদের সাধারণ জনগণের খুব উপকার হবে এবং তারা মুখের স্বাস্থ্যর সাথে, সাথে যে অন্যান্য রোগের যে সম্পর্ক সেটা সম্বন্ধে সচেতন হলে আমাদের পুরোপুরি আমাদের টোটাল স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে বলে আমরা আশা করি। জি। ধন্যবাদ। আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং সবচেয়ে শেষে আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইবো সেটি হচ্ছে যে দাঁতের যে যত্নে অনেকগুলো কথাই আপনি বলছিলেন এবং যদি একটু জানতে চাই যে যারা শিশুরা রয়েছে সেই সঙ্গে যারা অ্যাডাল্ট রয়েছে সবারই কিন্তু দাঁতের একটা বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে এবং অনেকেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। অনেকেই কিন্তু জানে না যে কোন সময়টাতে আসলে দাঁতের যত্ন নেওয়া উচিত বা কোন সময়টাতে আ একটু বিশেষভাবে আসলে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। আ এই যে শীতকাল চলে এসেছে, এই শীতকালে আমরা অনেকেই একটি বিষয়ে খুব বারবার আসলে একটি সমস্যার সম্মুখীন হতে হয়। সেটি হচ্ছে যে অনেক আ যে সকালে উঠে কিছু মুখে দিচ্ছি, দেখা যাচ্ছে যে দাঁতের শিরশির হচ্ছে বা শিরশির করছে। শীতকাল এলেই কেন দাঁতের শিরশির আসলে বেড়ে যায়? কি মনে হয়? এই জায়গাটা আসলে কেন হয় বা কি অন্য কোনো রোগের লক্ষণ কিনা এটি আসলে? ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু বর্তমান শীতকাল। জি। যে অনেকেই এই সমস্যাটা মানে ফেস করে যে তাদের দাঁত শিরশির করে। হুম? তো আমরা এই শীতকালে যদি পার্টিকুলারলি আমরা বলি যে আমাদের যে মুখের যে এনভায়রনমেন্ট, মুখের যে টেম্পারেচার, বাইরের টেম্পারেচারের সাথে একটা অ অসামঞ্জস্য টেম্পারেচার হয়। আমাদের মুখের টেম্পারেচার কিন্তু বাইরের টেম্পারেচার চেয়ে অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যখন পানি পান করি সেটার টেম্পারেচার কিন্তু অনেক কম। হুম। এবং এটা যখন পান করি তা মুখের যে টেম্পারেচার যে দাঁতের যে টেম্পারেচার সেটার চেয়ে অনেকটাই বিগ ডিফারেন্স জি, হয়ে যায়। জি। ডিফারেন্স হইলে ওখানে যে আমাদের টু স্ট্রাকচারের যে মানে থার্মাল যে এক্সপানশন কন্ট্রাকশন এর যে ব্যাপারটা জি। এবং ওটার জন্যই আমাদের দেখা যায় যে আমাদের এই দাঁতের মানে এই ঠান্ডা পানিগুলো আমাদের হঠাৎ করে যখন আমরা খাই বা পান করি তখন আমাদের দাঁতে শিরশির করে। জি। এছাড়া আমাদের কারো যদি মানে তাদের এনামেলগত দুর্বলতা থাকে, এনামেল যদি তার মানে শক্ত না থাকে, এনামেল যদি থিন থাকে বা কোনো ধরনের ক্র্যাকডাউন থাকে বা কোনো ধরনের মাইক্রো লিকেজ থাকে বা দেখা গেল যে অনেক ফিলিং করা আছে, ফিলিংয়ের চারিদিকে মাইক্রো লিকেজ আছে বা অনেক সময় দেখা যায় অনেকে আঘাত লাগছে কিন্তু ওটা মাইক্রো লিকেজ ক্র্যাক আছে। সেখান থেকেও আমাদের এই দাঁত শিরশির করতে পারে। অনেক সময় দেখা যায় গাম রিসেশন হয়ে গাম সরে গেছে বা দাঁতের ভিতরে পকেট তৈরি হয়েছে এবং আমাদের দেখা যায় যে আমাদের মানে দাঁতের যদি উপরের ভাগে থাকে এনামেল আর নিচে থাকে আমাদের গোড়ার দিকে থাকে সিমেন্টাম। সিমেন্টামটা অনেক থিন থাকে এবং এটা এক্সপোজ হয়ে গেলে খুব দ্রুতই আমাদের ডেন্টিনে এক্সপোজ হয়ে যায়। এজন্য মানে শীতকালে কারো যদি পেরিডন্টাইটিস থাকে বা তাতে হবে কি তার পেরিডন্টাইটিস মানে তাদের দাঁতের গোড়াতে সমস্যা হয়ে যায়। গোড়ার সমস্যা হলে তার মানে সিমেন্টামটা এক্সপোজ হয়ে যায় তখন দাঁত শিরশির করে। এজন্য আমরা মনে করি যে শীতকালে আমাদের মানে দন্ত পরিচর্যাটা একটু গরম পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে করলে তার যে মানে সাডেন যে টেম্পারেচার জনিত যে এক্সপানশন কন্ট্রাকশন সেটা প্রিভেন্ট হয় এবং তাতে তার দাঁত শিরশির করাটা কম থাকে এবং আমরা বলে থাকি আমরা এই যে এটাই বলব যে শীতকালে সরাসরি ঠান্ডা পানি না ইউজ করে একটু কুসুম গরম পানি আপনি যদি দাঁত ব্রাশ করার সময় বা খাওয়ার জন্য ইউজ করেন তাহলে এই শিরশির ভাবটা আপনার থাকবে না। ধন্যবাদ। জি। ধন্যবাদ আপনাকেও আপনার শত ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং যারা দাঁতের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, আমার মনে হয় তাদের জন্য আজকের এই আলোচনাটি একদম সময়োপযোগী। দর্শক, বিদায় নিচ্ছি। তবে কথা দিচ্ছি দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।